একটা হইলে হয়ে যাবে দুইটা। তাহলে ফার্স্ট ফর্ম কোনটা হবে? ওয়াজ আর ওয়ার। আয়ের সাথে রাইসের সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? রাইস ওয়াজ ইটেন। বাকিটা অংশ তোমরা জানো। এবার যদি তোমাদেরকে বলে দেই আমরা আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে এখানে কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। কি আছে? তাহলে পারফেক্টে আসে হচ্ছে বিন, কন্টিনিউয়াসে বিং। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করতে গেলে বিনও লাগবে বিংও লাগবে। সহজ কথা। এবার আমাকে দেখতে হবে ভার্বটা একটা দুইটা তিনটা চারটা, হয়ে যাবে কয়টা? পাঁচটা। এই হয়ে যাবে কয়টা? পাঁচটা। তাহলে এবার দেখো রাইস নিয়ে আসলাম আমরা আগে। এই ইটিং এর পাস্ট পার্টিসিপল কোন করে দেব? কি করে দেব? ইটেন। এটা কোনটা? কন্টিনিউয়াস। তাহলে আইএনজি এর কন্টিনিউয়াস কি ইটেন করে দিছি এটা। তার আগে কি আসবে? বিং। বিং আসবে। আর বিন আছে তাহলে বিন রেখে দেই। হ্যাভ আছে হ্যাভ রেখে দেই উইল। তাহলে এবার দেখো উইল হ্যাভ বিন বিং ইটেন, উইল হ্যাভ বিন বিং ইটেন। একদম সহজ, কঠিন কিছুই না। জাস্ট এবার হচ্ছে তোমার পরীক্ষায় আসবে হচ্ছে একটা, এটা গত বেসিক ক্লাসে আমার ইয়ের ক্লাসটা ওটাতে করানো হচ্ছে। ধরো এরকম দেওয়া থাকবে আই এম গোয়িং টু ওপেন এ নিউ শপ। এটা কি হবে? প্যাসিভটা একটু করো তো দেখি। গুড। এখানে মনে রাখবা এই যে এম গোয়িং টু, এটা সাধারণত ফিউচারের কাজ করছে উইলে, বুঝছো? তাহলে আমরা যে টু বি যোগ করবো, লাস্টের যে একটা আছে টু বি, এই ক্ষেত্রে তাহলে এটা মনে রাখবে পরীক্ষা আসে। এটা হবে এখানে কোনো প্যাসিভ করবো না, প্যাসিভ শেষেরটা করে। আমি তোমাদেরকে একটু আগে বলেছি শেষের ভাবটা কি হয় সাধারণত প্যাসিভ করে দেয় সাধারণত, বুঝছো ব্যাপারটা? এই কারণে তোমার কালকে অনেকে দিছে ভুল হয়েছে। তাহলে এটা হবে নিউ শপ ইজ, এখানে ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি, বুঝছো ব্যাপারটা? তো মোটামুটি আমাদের এই জায়গাটা হচ্ছে এখানে ওকে। এবার ধরো পরীক্ষা আসতে পারে লেট মি ফিনিশ, কি বলে? লেট মি ফিনিশ দা ওয়ার্ক। এটা কি করবো বলো? আচ্ছা, এটা দেখো এক বেসিক জানা থাকলে তোমার ওকে হয়ে যাচ্ছে। যাতে কি জানা থাকলে বেসিক, প্রথমে লেট দিয়ে করলে লেটটা রাখতেই হবে, লেট। এবার মি আমি করতেছি এখানে, ঠিক না? আমাকে করতে, কিন্তু এখানে তো অবজেক্টটা আগে চলে আসবে, এখানে দা ওয়ার্কটাকে করা হবে। তাহলে দাম লেট দা ওয়ার্ক। এখন প্যাসিভ করতে হলে আমাদের বি ভার্বটাকে আর কি লাগে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ভালো আছে কি? ফিনিশ। এখন এটাকে কি করে ফেলবো? ফিনিশড। এটাকে করে ফেলবো ফিনিশড। কিন্তু তার আগে তো একটা বি ভার্ব আনতে হবে। আর লেটের পরে বি ভার্বটা কি হয়? বি হয়। কারণ মেক এবং লেটের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। এই ব্যাপারটা বুঝতে পারছো? মুখস্থ অনেকে যেটা পারছে এটা মুখস্থ করছে, আবার অনেকে জানা ছিল এই কারণে পারছে। কিন্তু এখন তুমি বুঝতে পারছো লেটের কারণে লেট দা ওয়ার্ক বি ফিনিশড হয়েছে কেন? সবাইকে বুঝতে পারছো এই কারণে? ব্যাপারটা হচ্ছে এই কারণে যে মেক এবং লেটের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। আর দি ওয়ার্কটাকে করা হয়েছে সেটাকে নিয়ে আসছি, আর ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড করে ফেলছি, আর বি ভার্বটা নিয়ে আসছি। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। এবার আসো who will teach you, will teach you। কে তোমাকে কি দিবে? শিক্ষা দিবে। কে তোমাকে? তাহলে হু থাকলে আমরা বলছি কি হবে প্যাসিভে? বাই হোম। উইল তো থাকবেই, কারণ প্রথম উইলটা থাকে উইল। ইউ, এইটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে, তাহলে থট হয়ে যাবে। তাহলে বি ভার্বটা আসতে হবে। তাহলে উইলের পরে বি ভার্ব কি হবে? এই কথা ঠিক কিনা? বেসিক জানা থাকলে তোমার চারটা অপশন থেকে যত কোশ্চেন কঠিন হোক না কেন তুমি এটা করতে পারবে। আর তোমরা জানো আমরা হচ্ছে আগামীকালকে থেকেই
বেসিকের রিটেন অ্যাডভান্স ভার্সিটি অ্যাডভান্স একটা কোর্স চালু করছি। এটা একদম খুবই রিজনেবল প্রাইসে ভাইয়ার এই জিনিসটা, এটা পরীক্ষার আগ পর্যন্ত এবং সবার জন্য এটা উপকারী। যারা যারা করবা, কালকে হচ্ছে আমাদের 10:30টায় আমরা ইনশাল্লাহ এটা করব, তো তোমরা এটা আসতে পারো, আজকে যোগাযোগ করে দিতে পারো, ঠিক আছে? এটা একদম ইয়ের আগ পর্যন্ত আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড হয়ে গেলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং বেসিকের এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কল্পনাও করতে পারবো না। যারা যারা অলরেডি বেসিকের ক্লাসগুলো করছে তারা অনেক কিছু বুঝতে পারছে এবং জিনিসগুলো ক্লিয়ার। তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেল। এখন হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে। কি ক্ষেত্রে বলতো? ন্যারেশন। আচ্ছা, প্রথমে একটা খেয়াল করতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত সেড, টোল্ড, আস্ক এই তিনটা জিনিস ইউজ করি। আমি কিন্তু ওখানে যেভাবে আছে ওইভাবে চেয়ে একদম সহজভাবে দিয়ে দিচ্ছি। সেড, টোল্ড এবং কি ইউজ করি বলো? আস্ক ইউজ করি। তবে মনে রাখতে হবে টোল্ড এর পরে মি, হিম, জামাল, কামাল এগুলো দিতে হবে। টোল্ড এর পরে এগুলো কি করতে হবে? দিতে হবে। হি টোল্ড দ্যাট যদি কখনো বলি হি টোল্ড দ্যাট, এটা সাধারণত ভুল। কারণ টোল্ডটা যুক্ত হয়ে হচ্ছে আসে হচ্ছে সেড টুর পরে। কিসের মাধ্যমে? সেড টুর ব্যতিক, মানে সেড টু বাদ দিয়ে টোল্ড বলি। আর টু মানে কি? একটা প্রিপোজিশন। টু এর পরে প্রিপোজিশন কখন হবে? যদি তারপরে কোনো নাউন বা প্রনাউন থাকে। এই কারণে যখন বলবে যে আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম কোন পার্টস অফ স্পিচ? অনেকে নাউন বয়ে দেয়। আই ওয়েন্ট হোম এটা কোন পার্টস অফ স্পিচ? বলো 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 বলো। হ্যাঁ পারতেছো? হ্যাঁ, কারণ আমি যদি বলি এখানে টু হইতো প্রিপোজিশন, তখন এটা নাউন করতে পারতাম, কারণ টু প্রিপোজিশনের পরে নাউন হয়। কিন্তু ভার্বের পর্ব যদি চলে আসে সাধারণত এই ক্ষেত্রে এটাকে করা যাবে না। এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে সাধারণত চিন্তা করে এটাকে আমরা হচ্ছে অ্যাডভার্ব করব। কি বলবো? তো গোয়ের পরে বা অ্যাব্রোডের পরে, সরি হোম এবং অ্যাব্রোড এই দুই ক্ষেত্রে গোয়ের পরে সাধারণত টুটা বসে না, টুটা বসে না। সবাইকে বুঝতে পারছো? তো এই কারণে আই উইল গো হোম, আই উইল গো অ্যাব্রোড এই জিনিসটাতে সাধারণত বসে না। কিন্তু ধরো অন্য ক্ষেত্রে আবার অনেক সময় বসে, যেমন আই উইল গো টু স্কুল, আই উইল গো টু, তাহলে স্কুলটা কি? নাউন। কারণ টু তো প্রিপোজিশন, প্রিপোজিশন পরে তো নাউন বসাইতেই হবে, কারণ প্রিপোজিশন এর মানে কি? নাউন বা প্রনাউনের পূর্বেই তো পজিশন। এটা কিন্তু খেয়াল করে আগে খালি ইয়ে করে আসছি, কি মুখস্থ করে আসছি। মুখস্থ করে আসলে তো হবে না। প্রিপোজিশন মানে নাউন বা প্রনাউনের পূর্বেই তো, নাকি? ওকে গুড। এখন টোল্ড শব্দটা আসছে কি কই থেকে? সেড টু, সেড টু বাদ দিয়ে কি আমরা কি বলি? টোল্ড। তাহলে টোল্ড এর ভিতরে কিন্তু একটা টু ঢুকে গেছে, দেখো ঠিক না? এক বছর আসছিল, মিনা বলল যে তার মা অসুস্থ। কি বলছে বলতো? মিনা বলল যে তার মা অসুস্থ। এই কথা বলল না। মিনা টোল্ড দ্যাট, এরকম ছিল একটা, মিনা টোল্ড দ্যাট হার মাদার ওয়াজ ইল, ওয়াজ ইল সংক্ষেপে লিখছি আমি। আরেকটা ছিল মিনা সেড দ্যাট, মিনা সেড দ্যাট হার মাদার ওয়াজ ইল, হার মাদার ওয়াজ ইল। এখন পরীক্ষা তো জানে না, তার কাছে তো মনে হবে যে টোল্ড দ্যাট, সেড দ্যাট একই সাথে তো দিছে, একই রকম। আর এটা কনফিউজ কোশ্চেনে তোমাকে রেজাল্ট খারাপ করার জন্য যথেষ্ট। কনফিউজ কোশ্চেন, যেই কোশ্চেন তুমি পারো না ওই কোশ্চেনে কি হয়? ওই কোশ্চেনে তোমার টাইম নষ্ট হয় না, ওই কোশ্চেন তুমি স্কেপ করে চলে যাও, তার মানে তুমি লস হচ্ছে না। অনেকেই পারতেছে না, তুমিও পারতেছো না, তার মানে প্রতিযোগিতাপূর্ণতে কারো লস হচ্ছে না। কিন্তু যেই কোশ্চেনটা কনফিউজড, ওরা তুমি চিন্তা করো ওটা আমি পারবো পারবো গিয়া ওটা নিয়ে বারবার চিন্তা করো, আর হয় না, পরে খাও ধরা। তাহলে কনফিউশন কোশ্চেন যেগুলো, কনফিউজড কোশ্চেন যেগুলো, ওগুলোকে গোল দাগ দিয়ে চলে যাবা। যেগুলো পারো না সেগুলোকে গোল দাগ দিয়ে চলে যাবো। কোথায় গোল দাগ দিবা? প্রশ্নে না ওএমআরে? প্রশ্নে। আবার ওএমআরে গোল দাগ দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা একটু বুঝছি। এই টোল্ড, কারণ কি টোল্ডটা আসছে কই থেকে? সেড টু থেকে। আচ্ছা, এখন পরীক্ষা যদি আসে হি asked me that, he asked me that, they went there, এটা হবে না had gone there হবে?
একটা কমন সেন্স তোমরা একটু খেয়াল করো, আস্টের পরে কখনো তুমি দ্যাট পাইছো? পাইছো? ইফ পাইছি, ডব্লিউএস কোশ্চেনটা পাইছি, কিন্তু এটাও কারেক্ট, এটা সাবজেক্টিভের ক্ষেত্রে কারেক্ট। তখন এটা সাধারণত অ্যান্সারটা হবে, এটা গো দেওয়া হবে। কি হবে? গো দেওয়া হবে। ব্রিটিশ নিয়মে শুড গো হবে, কিন্তু আমরা যারা স্টাইল ফলো করি আমেরিকান, এটা হবে গো দেওয়া। তাহলে এটাও খেয়াল করাই দিলাম যে আস্টের পরে আবার মনে রাখো সাধারণত কি পাই না? দ্যাট পাই না। আস্টের পরে দ্যাট পাইলে এটা আবার সাবজেক্টিভ হয়ে যাবে, তখন ভার্বের বেস ফর্ম হবে। তখন ভার্বের কি ফর্ম হবে? এবার আসো এখানের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে মেইন ক্লজটা, এখানে কয়টা ক্লজ? হি সেড, হি কমা আই উইল গো দেয়ার, আই উইল গো শেষ। মেইন ক্লজটা যদি ফার্স্ট টেন্সে থাকে, কি টেন্সে থাকে? তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও ফার্স্ট টেন্সে চলে যাবে। যেমন উইল থাকলে উড হবে, উইল থাকলে কি হবে? ওয়েন্ট থাকলে কি হবে? ওয়েন্ট, ওয়েন্ট, হ্যাড গন। এটার একটু খেয়াল করো, এই একটু দেখো, ধরো ন্যারেশনের ক্ষেত্রে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো মেইন ক্লজটা ধরো প্রেজেন্টে আছে, কিসে আছে? মেইন ক্লজটা কিসে আছে? তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা থাকবে, তাহলে সেটা তার সাবজেক্টটা পরিবর্তন হতে পারে। যেমন ইউর জায়গায় আই এর জায়গায় ইউ হইতে পারে, হি এর জায়গায় মানে এরকম হইতে পারে, কিন্তু ভার্বের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। যেমন ধরো হি সেজ, কমা আই গো দেয়ার, আই গো দেয়ার। তাহলে আমরা এটাকে করবো হি সেজ দ্যাট, আই এর জায়গায় কি হবে? হি। তাহলে গো কি হয়ে যাবে? গোস দেয়ার, শেষ। এই আমার কথা কি বুঝছো? ন্যারেশনের ক্ষেত্রে যদি মেইন ক্লজ কোনটা, এটা তো একটু আগে বলছি, দ্যাট যুক্তের আগেরটা কি? মেইন ক্লজ। তাহলে সেটা, হ্যাঁ কেউ কিছু বলছো? আমি তোমাকে কি বললাম? বুঝো না? বন কেন? বন কি ভার্ব হয়? আচ্ছা, এখন একটু খেয়াল করো, মেইন ক্লজ যদি প্রেজেন্টে থাকে, কিতে থাকে? প্রেজেন্টে থাকে। সাবঅর্ডিনেট ক্লজ কি হয়ে যাবে? যেটা আছে ভার্বের কোনো পরিবর্তন হবে, তবে এটা ঠিক আছে। আরেকটা ঝামেলা আছে কি, যদি কাছের কিছু থাকে এটা দূরে লইয়া যায়, কাছের কিছু থাকলে দূরে লইয়া যায়, দূরেরটা দূরেই রাখে। তাহলে এখানে যদি বলতো আই কাম হিয়ার, আই কাম দেয়ার, তাহলে কামটা হয়ে যেত গোজি। মনে রাখবা ন্যারেশনের ক্ষেত্রে এটার কারণটা কি? এই কারণটা কি আমি তোমাকে বলি, খেয়াল করো। আমি বললাম যে এই আমি এখানে আসছি, এই একটু কারণটা কি? কাছেরটা দূরে লয়ে যায়, দূরেরটা কাছে কেন আনে না? কাছেরটা দূরে লয়ে যায়, দূরেরটা দূরেই রাখে কেন? এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো তুমি এলাকার একটা কাহিনী এসে একে বলতেছো, এলাকার এসে কাহিনী এসে কি তাকে বলতেছো যে আমি তো গতকাল সেখানে আসছিলাম। এখন যখন তুমি তা তোমার ভাষায় বলবা, তখন বলবা কি? সে তো গতকাল, ঠিক না? সে তো গতকাল এখানে আসছিল না, সেখানে গেছিল। ওই কাহিনীটা, এই কারণে কাছের গুলো সবসময় দূরে নিয়ে যাওয়া হয়, আর দূরের গুলো কাছে আনা হয় না। মনে থাকবে, এই ন্যারেশনে আমরা কিন্তু অনেক সময় দেখছি যে কাম হইলে গো করে ফেলে, ঠিক না? কাম হইলে কি করে ফেলে? গো করে ফেলে। তো এখন কি কাম গো করে কেন? তুমি যদি একটা গল্প বলো কাউকে, যে সে বললো যে সে বাড়ি আসছে, আমি বাড়ি আসছি, সে বললো যে আমি বাড়ি আসছি, তুমি কি তখন বলবা সে বললো যে সে বাড়ি আসছে, সে বাড়ি গিয়েছিল? বুঝছো ব্যাপারটা? তার মানে ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্ট যখন থাকবে, যখন আমরা কি করব? ইনভার্টেড কমাটা উঠে দেব, তখন এটাকে দূরে সরাইয়া দেব। কোথায় সরাইয়া দেব? আর ভার্বের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? ভার্বের ক্ষেত্রে হচ্ছে যদি এখানে মেইন ক্লজ প্রেজেন্টে থাকে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। ফিউচারে থাকলেও কোনো পরিবর্তন হবে না। কিন্তু পাস্ট টেন্সে থাকলে, কিসের টেন্সে থাকলে? মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকলে, পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিট হবে।
ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কি হবে, আর ফার্স্ট পারফেক্ট থাকলে এরপরে কি আর কিছু আছে, ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো ব্যাপারটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার একটু বুঝি আমরা, ন্যারেশনের ক্ষেত্রে যদি মেইন ক্লজ ফার্স্ট টেন্সে থাকে, কোন টেন্সে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ইনভার্টেড কমার ভিতরে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, কোন ইনডিফিনিটে, হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে থাকলেও ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট, কারণ ওটার পরে আর কিছু নাই। বুঝছো ব্যাপারটা? ওকে, তো আমরা যদি এবার যদি একটু করি একটা, দেখো একটা দেখে আমরা, he said to me, he said I went there, I went there। এই দেখো সবাই, তাহলে he said to me কে আমরা কি বলবো, he told me। আবার told me, said to জায়গায় told me, একটা কি যোগ করব, that, I এর জায়গায় কি হয়ে যাবে, he। went কোন টেন্স আছে, ফার্স্ট টেন্সে। এখন তুমি একটু বুঝো, এই সে বলেছিল যে ইনভার্টেড কমার মধ্যে তার কথাটা উদ্ধৃতিটা রাখছি, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে, যখন আমি কথাটা বলছি তখন কোন কালে বলছি, অতীতকালে। তার মানে সে যখন গেছে বলছে অতীতকালে, গেছে কিন্তু তারও আগে, তখন এই ফার্স্ট টেন্সটা হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড গন দেয়ার, হি হ্যাড গন দেয়ার, কারণ ফার্স্ট টেন্স থাকলে কি হয়ে যাবে, ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট টেন্স থাকলে কি হয়ে যাবে, ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? আর যদি এটা এরকম হইতো, হি সেজ টু মি, হি সেজ আই ওয়েন্ট দেয়ার, এটা বলো, একজনে বলো, হি সেজ টু মি, এটা কি হয়ে যাবে, হ্যাঁ, হি টেলস মি, সেজ টু কি প্রেজেন্টে আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, টেলস, হি টেলস মি দ্যাট। সাবঅর্ডিনেট মেইন ক্লজ যদি প্রেজেন্টে থাকে, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে আই এর জায়গায় কি হবে, এটা হি, ওয়েন্ট দেয়ারই হবে। বুঝছো? এটা হচ্ছে যদি মেইন ক্লজটা ফার্স্ট টেন্সে থাকে তখন ওই ভার্বের ওইভাবে পরিবর্তন হবে, কিন্তু প্রেজেন্ট আর ফিউচার থাকলে পরিবর্তনটা হবে না। তাহলে এটা চলে গেল আমাদের হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন গুলো তোমরা যদি এখন দেখো তোমরা করতে পারবে। কে কে বুঝছো হাত তোলো, বুঝো নাই কে হাত তোলো, ভালো বুঝছস না? তাহলে এটা এই শুনো, প্রত্যেকটা জায়গায় আমরা, তোমরা যখন স্টুডেন্ট পড়াবো ভবিষ্যতে, প্রত্যেকটা জায়গায় নক করে দিবে এক জায়গায়, এখানে তিনটা জায়গায় নক করছি, আজকের পরে দ্যাট হইলে এটা আবার সাবজেক্টিভ রুলস হয়ে যাবে, কি হয়ে যাবে, সাবজেক্টিভ রুলস। এই আজকের পরে দ্যাট হয়ে গেলে সেটা আবার কি হয়ে যাবে, সাবজেক্টিভ, তখন বারবার আবার বেস ফর্ম হবে, তখন বারবার আবার কি ফর্ম হবে, বেস ফর্ম হবে। এই জায়গা আবার খেয়াল করতে হবে। আবার অ্যাডভাইস ট্যাডভাইস থেকে শুরু করে অ্যাডভাইস, রিকোয়েস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করো ম্যান্ডেটরি, আর্জ, এগুলো হইলেও কিন্তু আবার সাবজেক্টিভের রুলসে যাবে, সেটা আবার ন্যারেশনে আসবে। যেমন এই কারণে অনেকে কি করে, হি সাজেস্টেড দ্যাট, হি সাজেস্টেড দ্যাট, পরীক্ষা ধরো আসলো, ইউ, আচ্ছা she dash rest, she dash rest। এখন ধরো টেক আছে, হ্যাড টেকেন আছে, শুড টেক, টুক। এখন সে চিন্তা করছে যে এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্টে দেওয়াটাই বেটার, অনেক মনে করছে, ঠিক না? কিন্তু আসলে এটা আনসার কি টেক, কারণ এটা আবার ওই নিয়ম না, ন্যারেশনের না, এটা আবার সাবজেক্টিভ। এটা আমাদের আবার আগের লেকচারে আছে সাবজেক্টিভ। তুমি যদি এটা না জানো তাহলে আবার তুমি ন্যারেশনে যাই এটা ভুল করবে। আবার সে কিন্তু ঝামেলা করবো, টুক দিব না হেড টেকেন দিব না শুড টেক দিব, এই তিনটা দিতে যে আসলটাই দিব না। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আবার সাবজেক্টিভের রুলস, এখানে আবার ভাবে বেস ফর্ম হবে।
আর মূলত টেলসে যখন থাকবে তখন এই যে টোড এগুলোতে আবার অন্য জিনিস। তো আমাদের এই জিনিসটা মোটামুটি এবার আসো, এই শোনো, তাহলে যে জায়গাতে তোমাকে নক করতে হবে, নক করতে হবে দুইটা জায়গায়, তখন স্টুডেন্টের পুরোটা পড়ানোর পরে কিছু জায়গা আছে ঝামেলা, ওই জায়গাটা ওকে করে দিলে তুমি ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঝামেলাটা কোনটা? মেইন ক্লজটাতে যখন প্রেজেন্টে থাকবে টেলস অথবা সেজ এগুলো থাকবে, তখন সাবঅর্ডিনেট ক্লজের ইনভার্টেড কমার ভিতরে ভার্বের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যখন আমরা হচ্ছে কি করব, দ্যাট যুক্ত করব। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ইনডিরেক্ট যখন করবো একটা কি করবো, ইনডিরেক্ট করবো। ডিরেক্টটাকে যখন ইনডিরেক্ট করবো, ইনডিরেক্ট কোনটা, ডিরেক্ট কোনটা? কমার ভিতরে যখন থাকবে তখন এটা কি, ডিরেক্ট। আর যখন কমাটা উঠে ফেলবো তখন কি, ইনডিরেক্ট। কারণ ডিরেক্ট মানে হচ্ছে সে যেমনি বসে তেমনি রেখে দিচ্ছে, আর কমা উঠে ফেলছে, ইনভার্টেড কমা উঠে ফেলছে মানে কি, তার কথাটাকে আমরা পরিবর্তন করে নিয়ে আসছি। বুঝছো ব্যাপারটা? ওকে। তো এই জায়গাতে যখন আমাদের হবে তখন আমরা ওইভাবে করবো। তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে মেইন ক্লজটা প্রেজেন্টে থাকলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের কোনো পরিবর্তন হবে, কিন্তু আই এর জায়গায় ইউ হি এগুলো হইতে পারে। বুঝো না? আর যদি মেইন ক্লজটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে পরিবর্তন হবে। কেমন? যেমন ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট টেন্স থাকে ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেল থাকলে শুড, উইল থাকলে উড, এইভাবে পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? কারণ এরপরে আর কোনো টেন্স নাই। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আরো বেশি বড় কিছু আছে। ফার্স্ট পারফেক্ট থেকে ধরো ইনভার্টেড কমার ভিতরে আছে ফার্স্ট পারফেক্ট, ইনভার্টেড কমার ভিতরে কি আছে, আর মেইন ক্লজ আছে ফার্স্ট টেন্সে, তাহলে পরেরটাও কি হবে, ফার্স্ট পারফেক্টই হবে। পরেরটাও কি হবে, ফার্স্ট পারফেক্ট। কারণ ফার্স্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট বলে কিছু নাই। এবার ব্যাপারটা বুঝছো? এই জায়গাটা আমরা খেয়াল করলে ওকে হয়ে যাবে। আমাদের যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু এবছর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শুনো। ইংরেজির উপরে যদি তুমি ভালো করো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো কিছু করা যাবে। বিশেষ করে সি ইউনিট বলো, বি ইউনিট বলো, রিটেনের ক্ষেত্রে। এখন তোমরা অনেকেই কিছু আছে, যেমন ঢাকায় আছো, খুব কথা আছে, দুই একজন ভালো মোটামুটি পড়লে বা এই জিনিসগুলো করা যায়, কিন্তু অন্যদের আসলেই প্রবলেম আছে। আমরা তো ইউনিট থেকে নেবই, প্লাস হচ্ছে ভাইয়ের যে এই জিনিসটা আছে, আমাদের টার্গেট হচ্ছে যেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পায়। আর রিজনেবল প্রাইস আমি তোমাদেরকে এই কারণে বলছি, কারণ এটা তো আহামরি কোনো কিছু না, কারো প্রবলেম হলে আমি চাই যে সবাই যেন জিনিসগুলো করো, বেসিকটাও হবে, অন্যান্য গুলোও হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে। এই খেয়াল করো, আমি সরাসরি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমরা সবসময় কথা বলি না যে আমি কাজটা করেছিলাম এবং সেও করেছিল, আমি কাজটা করি নাই এবং সেও করে নাই, এই টাইপের কথা বলি কিনা? এর বাইরে কি আর বলি? এরপরে কিছু আছে নাই? তো এই ক্ষেত্রে আমাদের কি কিভাবে ইউজ হয় সেটা আমরা একটু দেখি। একটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটাকে বলা হয় কি, নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্বের একটা ইউজ আছে। একটু খেয়াল করে দেখি আমরা, আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড, কমা, একটু করো। আচ্ছা, আই ওয়ার্ক হার্ড, কমা। নরমাল ক্ষেত্রে একটু এই জায়গাতে একটু নজর রাখবে। আমি বলছিলাম কিছু কিছু জায়গায় কোন কোন জায়গায় নজর রাখতে হয় সেটা বলে দিচ্ছি। এন্ড এর আগে কখনো কমা পাইছি আমরা? সাধারণত এন্ড এর আগে কখনো কমা পাই, কিন্তু এগ্রিমেন্টের ক্ষেত্রে এন্ড এর আগেও কি পাবো, কমাটা পাবো। আই ওয়ার্ক হার্ড এন্ড মাই সিস্টার, এন্ড আই ওয়ার্ক, মাই সিস্টার কি ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে? এই এটা তো তোমাকে জানতে হবে বেসিক। আই ওয়ার্ক হলে মাই সিস্টার ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে? ওয়ার্কস হবে। তাহলে মাই সিস্টার ওয়ার্কস হার্ড, এরকম আমরা করছি। তবে কমা যেহেতু দিছি এখানের মধ্যে, এটাকে করতে হবে, আমার সিস্টারও করেছে। এখন এটা মনে রাখতে হবে, পরেরটায় শুধু অক্সিলারি ভার্ব ইউজ করব। কি করব? অক্সিলারি ভার্ব। এন্ড মাই সিস্টার, এটার অক্সিলারি ভার্ব কি, ডু। কি? এটা তো জানছি। ওয়ার্কের অক্সিলারি ভার্ব কি, ডু। তাহলে মাই সিস্টারের লগে ডুটা কি হয়ে যাবে, ডাজ। তাহলে মাই সিস্টার ডাজ ডু, এটা গেল একটা। যে কোনো জায়গায় তুমি এইভাবে বলবা, মাই সিস্টার ডাজ ডু। তাহলে আমি যদি ওয়ার্ককে যদি বলে দেই
ওয়ার্কে যদি এভাবে বলে দিই ওয়ার্কড, আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড, কমা এন্ড মাই সিস্টার, এটা কি হয়ে যাবে তখন ডিড টু, কারণ এটা ওয়ার্ক আছে প্রতি, মাই সিস্টার ক্ষেত্রে কি হবে ডিড হবে। এই সবাই বুঝছো কি না? মাই সিস্টার ডিড টু। এখন যদি আমি বলি আই এম ওয়ার্কিং হার্ড, আই এম ওয়ার্কিং হার্ড, কমা এই খেয়াল করো এন্ড মাই সিস্টার, এটা কি হবে মাই সিস্টার ইজ হবে, শুধু কি হবে ইজ টু। বুঝছো ব্যাপারটা? কারণ অক্সিলারি ভার্বটা শুধু নিয়ে আসবে, কি নিয়ে আসবে বলো তো? অক্সিলারি ভার্বটা নিয়ে আসবে। এখন যদি আমরা যদি বলি আই উইল ওয়ার্ক হার্ড, আই উইল ওয়ার্ক এন্ড মাই সিস্টার উইল টু, শুধু উইল আসবে। এই সবাই কি বুঝছো? এটা গেল এক, এটা গেল কত নাম্বার? এক নাম্বার। এখন এটাকে একটু জোর দিয়ে যদি বোঝায়, কি দিয়ে বোঝায়? জোর দিয়ে। জোর দিয়ে বুঝাইলে এই জায়গাটা ধরো এক এক রাখলাম, একই রাখলাম। জোর দিয়ে যদি বুঝাই তখন আমাকে সো নিয়ে আসতে হবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি নিয়ে আসতে হবে বলো বলো? সোটা আগে নিয়ে এসে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। একটা তো গেলে টু আসতে পারে, এই যে এরকম টু দা দিয়ে তো সহজেই চলে আসছে, কিন্তু যখন জোর দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো বলো? জোর দিয়ে বুঝাইলে সেম প্রথমটা এটা এটা হবে এরকম, এই যে কমার পরে হবে এন্ড, কি হবে এন্ড, সো এরপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তাহলে এন্ড সো ডাজ মাই সিস্টার, এটা কি হয়ে যাবে? সো ডাজ মাই সিস্টার, ফুল স্টপ। এটা আবার প্রশ্ন মতো চিহ্ন দিও না, যে ডাজ চলে আসছে এই কারণে প্রশ্ন মতো, এটা আবার খেয়াল রাখতে হবে। এখানে আসবে কি ফুল স্টপ, কত ঝামেলা, যে এটা চলে আসছে কিন্তু হইতেছে কি ফুল স্টপ। সো ডাজ মাই কি হবে? সিস্টার। তাহলে পরেরটা কি হবে বলো? আই ওয়ার্ক হার্ড, কমা এন্ড সো ডিড মাই সিস্টার। তাহলে পরেরটা কি হবে বলো? কমা এন্ড সো ড্যাশ মাই, সো ইজ মাই সিস্টার, সো ইজ মাই, এবং কমা শেষেরটা এন্ড সো, এখানে কি হবে? উইল মাই সিস্টার, শেষ। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এটাকে অক্সিলারি কেন আগে নিয়ে আসছি? এটা একটু জোর দেওয়া বোঝাচ্ছে। কি দেওয়া বোঝাচ্ছে? ইনভার্স যখন করে দেয় যে আমি কাজটা করেছিলাম এবং আমার বোনও করছে, একটু জোর যখন দেওয়া বোঝাচ্ছে, কথার টোন আছে না, এই জায়গাতে তোমার এটা কাজে দেয়। তাহলে এগ্রিমেন্টের ক্ষেত্রে, যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস কাজে দিচ্ছে, একটু একটা জিনিস একটু খেয়াল করো। একটা স্ট্রাকচার যদি তুমি ফলো করো, বারবার প্র্যাকটিস করতে করতে তুমি পেরে যাবে। এটা কি একটা সেন্টেন্স পড়ো, সেন্টেন্স মনে রাখো, ওই সেন্টেন্স অনুযায়ী সবগুলো করো। তাহলে প্রথমটা হচ্ছে যে আই ওয়ার্ক হার্ড এন্ড মাই সিস্টার ডাজ টু। মনে রাখতে হবে আমাকে যে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? তুমি এখানে কিন্তু ওই যে মেইন ভার্বটা ইউজ করা যাবে না। এখন এখানে ডু আছে ওয়ার্কের সাথে, এটা তো আবার আমরা বেসিকে বলছি যে একটা ভার্ব থাকলে সেখানে ডু ডাজ ডিড থাকে। ওয়ার্কে ডু, ওয়ার্কে ডিড, ওয়ার্কসে ডাজ। এখন আই ওয়ার্ক হইলে মাই সিস্টার তো আর ওয়ার্কস হবে না, সরি ওয়ার্ক হবে না, ওয়ার্কস হবে। তখন ওয়ার্কস এর ক্ষেত্রে এটা কি হয়ে গেছে? ডাজ হয়ে গেছে। এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, কি ঠিক কি না? তাহলে এটা গেল আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবার আছে নেগেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট বলতো? কত ভাইয়া? এটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস না প্রিভিয়াস ইয়ারের রিসার্চ হয়েছে? ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1 এর 3 নাম্বার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। এন্ড এটা ভুল আছে ভাইয়া। হ্যাঁ, সো ইজ ইউরেনাস হবে। 3 এর आंसर হবে হচ্ছে 2 হবে, 1 হবে, কি হবে? 1 হবে, স্যার 2 হবে। সো ইজ ইউরেনাস হচ্ছে 2 হবে, 1 আছে ভুলে। 1 আছে কি?
ভুলে। এটা কি অ্যান্সার হবে বলো? এবার বুঝছো তো? এটা তোমরা নিজেরাই বুঝবা, কারণ এই কামাল ভাই যখন বলে যে লিখতে এই জায়গায় বি লিখে বলা, বুঝো না এই জিনিসগুলো? কোনটা? এই যে আরেকজনের অর্থ বুঝাইতে, অর্থ তো বুঝাই যাচ্ছে। কি বললাম এতক্ষণ ধরে বোকা ছেলে? বলতেছি না আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি এবং আমার সিস্টারও কঠোর পরিশ্রম করে। যখন জোর দিয়ে বলেছে আমার সিস্টারও তো করে, বুঝো না তুমি আমার কথাটা? অনেক সময় এরকম হয় না? আর আরেকটা কাজ করো তোমরা, এই ইংরেজিতে দুর্বলতার আরেকটা কাজ হলো ছোটবেলার থেকে সবগুলোর খালি কি শুরু করে, সবগুলোর খালি অর্থ বুঝতে চেষ্টা করে। ইংরেজি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি গুলো দিবে তোমার অর্থের জন্য, কম্প্রিহেনশন দিবে হচ্ছে অনুধাবনের জন্য, যেটা তুমি মোটামুটি বুঝতে পারছো কিনা, আর কিছু শূন্যস্থান দিবে অর্থ অনুধাবন সব মিলে সবকিছু ভুলে। এখন তুমি সবকিছু তুমি যদি অর্থ খুঁজতে যাও, তুমি জীবনে অর্থ খুঁজে পারবা না। বুঝছো কিনা? যেমন দা ডক্টর সাজেস্টেড দ্যাট দা পেশেন্ট ড্যাশ টেস্ট অন মিলার, দা পেশেন্ট শুড টেক, তার এটা করা উচিত, ওটা এটি মিলিতে যায়, সে অ্যান্সার করতে পারবে? যেই জায়গায় যেটা দরকার ওটা তোমাকে করতে হবে, বুঝছো? সব জায়গাতে তুমি ধরো তোমাকে করতে দিচ্ছে যোগ অঙ্ক, এবার তুমি এটা নিয়ে ভাগ চিন্তা করলে তোমার হইব? হ্যাঁ কিসে? আচ্ছা এবার আসো নেগেটিভ এগ্রিমেন্ট। অনেক সময় আমরা বলি না এই আই ডু নট ওয়ার্ক হার্ড, আই ডু নট ওয়ার্ক হার্ড, কমা এই আই ডিড নট ওয়ার্ক হার্ড, কমা। এটাকে সাধারণত শোনো, এটাকে ডু নট ডিড নটটাকে সাধারণত যখন নর্মাল সেন্টেন্সে লিখবো, এটাকে ওই সংক্ষিপ্ত না লেখাচ্ছে ডু নট ডিড নট, এভাবে লেখাটা বেটার। যদিও আমি এখানে লিখছি এইভাবে, মনে থাকবে। আর যখন তুমি কোশ্চেন করতে যাবে তখন এটাকে করা যায় কোনো জিনিস। আচ্ছা, আই উইল নট ওয়ার্ক হার্ড, আই উইল নট ওয়ার্ক হার্ড। এবার দেখো এটার মতন এন্ড আসবে, কি আসবে? এন্ড এন্ড এন্ড। এটা দুইটা হয়, কয়টা হয়? দুইটা। এটা আইদার অথবা নাইদার, দুইটা দিয়ে করা যায়। এই খেয়াল করো, ইদার যেটাকে বলি বা নিদার, এর দুইটা দিয়ে করা যায় নেগেটিভ এগ্রিমেন্ট। এটা জানতে হবে, প্র্যাকটিস করতে করতে তুমি জানবে। আমি তো অলরেডি বলে দিচ্ছি, যেহেতু আমি মুখ থেকে অলরেডি ডেলিভারি করে দিচ্ছি, তুমি অলরেডি জিনিসটা বুঝতে পারবা। তো এটাকে যদি আইদার দিয়ে করি তাহলে এটা হচ্ছে ওই যে প্রথমে টু এর মতন হবে, সাবজেক্ট ভাবে সেটা করে হবে, তবে পরেরটাও নেগেটিভ হবে। যেমন এরকম এন্ড হি ডু নট হবে না, তখন ডাজ নট হবে, হি ডাজন্ট আইদার। এইভাবে তুমি করতে পারো। অথবা এটাকে তুমি যদি করতে চাও তুমি অন্যভাবে করতে পারো, কমার পরে এন্ড নিদারটাকে আগে নিয়ে আসতে হবে, নিদার ডাজ হি। তখন নিদার তো ডাজন্ট হি হবে না, কারণ নিদার তো নিয়ে আসতো নেগেটিভ আগে, তখন ডাজ হি হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা কি হবে বলো তো? আই ডিড নট ওয়ার্ক হার্ড, এটা কি হবে? এন্ড হি ডিডন্ট আইদার, হি কি হবে? ডিডন্ট আইদার। অথবা কি করতে পারি? and neither did he, and neither did he। এটাকে তুমি করতে পারো and neither did he। পরেরটা কি হবে বলো? I will not work hard, এটা দুইটা করি আমরা। and এর পরে ধরো এই কমার পরে and আসছে, and এটা ধরো এখানে নিয়ে আসলাম, and he will not either, অথবা will won't দিতে পারো, সমস্যা নেই, will not একসাথে। আবার এটাকে করতে পারি এরকম and neither will he। এখানে কিন্তু আবার ঘনিষ্ঠ হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না, will he দিয়ে আবার তুমি এটা মনে করো, and neither will he। সিস্টেমটা বুঝা গেছে? লেকচার শিটে আছে, এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলে হবে। তো মোটামুটি বুঝতে পারছো কে কে? হাত তোলো। গুড, ভেরি গুড। তোমরা বুঝো নাই? বুঝো নাই তুমি? তাহলে আমাদের এই শুনো, এর বাইরে আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের যে 15টা লেকচার শিটে, সরি 12টা লেকচার শিটে প্রায় 600 কোশ্চেন। প্রথমটা একটু কম ছিল, 1 নম্বর লেকচারে কম ছিল। 12টা লেকচার শিটের প্রথমে যে পরীক্ষাগুলো হয়েছে প্রায় কয়টা কোশ্চেন? 600 কোশ্চেন। এগুলো ভালো করে বুঝে বুঝে যদি কেউ করে যায়, সামনের ক্লাসগুলো এবং যদি বেসিক ক্লাসগুলো এগুলো করে, ইনশাআল্লাহ একটা স্টুডেন্ট আপনি খারাপ করবে না। সুতরাং তোমরা ওই কাজগুলো করো। আর এখন কি
আচ্ছা আজকে যারা বেসিক তোমরা কি 1 ঘন্টা পরে পরীক্ষা দিবা না আগে পরীক্ষা দিবা? আগে পরীক্ষা দিবা। তাহলে তোমরা এক কাজ করো, এখন ইংলিশ পরীক্ষা তোমাদের যে আজকে পরীক্ষা আছে বেসিকের যারা, তোমরা আগে পরীক্ষাটা দাও। পরীক্ষা দেওয়ার পরে আমরা আজকে বেসিকের একদম লাস্ট ক্লাসটা, এরপর দিন পরীক্ষা হবে। এই আজকে যারা, আর আগামীকালকে কখন ক্লাস হবে আজকে এখান থেকে একটু জেনে যাই, আমি জানাই দিচ্ছি। এটা একটু অফ করো তো।